ক্যান্সার সম্বন্ধে কি আপনাদের ধারণা আছে আসলে ক্যান্সার জিনিসটা কি? বলেন কেউ যদি বলতে। অস্বাভাবিক কোষ বিভাজন, ভেরি গুড। যে কোষ দিয়ে আমাদের শরীরটা গঠিত, সেখানে কোনো কিছু যদি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে তখনই সেটা ক্যান্সারে পরিণত হতে পারে। হতে পারে কেন বললাম? অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে টিউমার হয়। শরীরের বিভিন্ন জায়গায়, বাইরে হলে আমরা দেখতে পাই, শরীরের ভিতরে হলে আমরা দেখতে পাই না, ঠিক আছে? তখন আমাদের পরীক্ষা নিরীক্ষা লাগে। কিন্তু অস্বাভাবিক কোষের বিভাজনের কারণে অবশ্যই টিউমার হয়। টিউমার মানে হচ্ছে একটা চাকা, চাকা বা হচ্ছে পিণ্ড বলি আমরা বাংলায়, ইংলিশে বলি টিউমার। তো সেই টিউমারটা যে ক্যান্সার হবেই এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেই টিউমারটা ক্যান্সার হতেও পারে, নাও হতে পারে। তো যেটা ক্যান্সার না, সেই টিউমারগুলোকে আমরা বলি বিনাইন টিউমার। তো বিনাইন টিউমারগুলো আমরা কিন্তু অপারেশন করে ফেলে দিলে পেশেন্ট ভালো হয়ে যায়, কোনো হ্যাজার্ড নাই, পরবর্তীতে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি ক্যান্সারটা, সেই টিউমারটা যদি বিনাইন না হয়ে ম্যালিগনেন্ট অর্থাৎ ক্যান্সার হয়ে যায়, তখনই সেটার কনসিকুয়েন্স কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকে। তো তাহলে আমাদের প্রাথমিকভাবে তো আমরা জানলাম যে একটা চাকা বা পিণ্ড শরীরে আছে কিনা, সেই ব্যাপারে কিন্তু অনেক মানুষই অ্যাওয়ার না। বিশেষ করে এখনও আমরা বিভিন্ন সময় রোগীদের পাই, ধরেন এমন একটা ক্যান্সার নিয়ে আসছে, বিশেষ করে স্তন ক্যান্সার, মহিলাদের ক্যান্সারগুলো বেশি নেগলেক্টেড। স্তন ক্যান্সারটা এমন পর্যায়ে নিয়ে আসছে যে আপনি তাকাতে পারবেন না, মানে এখানে রক্ত, পুজ, পোকা মাকড় বাসা বেঁধে, মানে মহিলার স্বাভাবিক যে আকৃতি, একটা মানুষের স্বাভাবিক যে অ্যাপিয়ারেন্স, সেটা নষ্ট হয়ে যায়। সেটা কি একদিনে হয়? একদিনে হয় না। দীর্ঘদিনের অবহেলা, দীর্ঘদিন পর্যন্ত যখন মানুষ রোগটাকে মানে গোপন রাখে, বলতে চায় না, ডাক্তারের কাছে যায় না, তখনই কিন্তু জিনিসটা পচতে পচতে, মানে রোগীটা রুমে ঢুকলেই দেখবেন যে বিকট গন্ধ, মানে পচতে পচতে কোন পর্যায়ে যায়, একটা মানুষ কীভাবে জীবন ধারণ করতে পারে না তখন। তো ওই পর্যায়ে রোগীটা আসে। তার মানে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? এই রোগীটা যদি 1 বছর আগে আসতো, তার কিন্তু ট্রিটমেন্টের অপশন খোলা ছিল। আর এখানে আরেকটা জিনিস আপনারা জানবেন যে ক্যান্সার জিনিসটা খুবই, মানে শব্দটা উচ্চারিত হলেই কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, তাই না? তো এখানে আমাদের সব ক্যান্সারকে যদি আমি একসাথে বলি যে 100% ক্যান্সার কিওর করা যায় না, কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স বলে যে 33% ক্যান্সার, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হয়। তার মানে এখন পর্যন্ত আমাদের হাতে 3 ভাগের 2 ভাগ ক্যান্সারের কিন্তু চিকিৎসা করে পেশেন্টটাকে একটা ভালো লাইফ দেওয়ার মতো পসিবিলিটি আছে, যেখানে 3 ভাগের 1 ভাগ ক্যান্সার কিন্তু 100% কিওর হয়। যেমন ধরেন জরায়ুর ক্যান্সার এবং হচ্ছে স্তন ক্যান্সার, যেটা দুইটা খুব কমন ক্যান্সার, এই দুইটা নিয়ে একটু বেশি কথা বলবো, এবং মহিলারা আক্রান্ত হয় বেশি, জরায়ুর ক্যান্সার এবং স্তন ক্যান্সার। এই দুইটা ক্যান্সার 100% কিউরেবল, 100%। একদম আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে নিজে হাতে ট্রিটমেন্ট করি, নিজে ডিল করি, এই জন্য কোনো বই খাতার ভাষায় না, 100% রোগীরা সুস্থ হয়ে যায়। কিন্তু কখন? যখন রোগীটা স্টেজ 1 বা স্টেজ 2-তে ট্রিটমেন্টটা শুরু করতে পারে। আপনাদের তো ভালোই বেসিক ধারণা আছে, স্টেজ 1, 2, 3, 4 বলে আপনারা বোঝেন। স্টেজ 1, 2, 3, 4টা কি? আমরা যখন ক্যান্সার কতটুকু ছড়িয়ে পড়লো সেটার উপর ভিত্তি করে আমরা স্টেজ 1, 2, 3, 4 বলি। স্টেজ 1টা হচ্ছে যখন ক্যান্সারটা অত্যন্ত ছোট, আমরা কেটে ফেলে দিয়ে চিকিৎসা করলে ভালো হয়ে যায়। স্টেজ 2টা হচ্ছে ক্যান্সারটা তার আশেপাশের কিছু অংশ জুড়ে স্প্রেড করেছে, দূরে কোথাও না। যেমন বুকের ক্যান্সার বুকের আছে, হ্যাঁ, পায়ের হাতের ক্যান্সার হাতেই আছে, ঠিক আছে, অন্য কোথাও ছড়িয়ে পড়ে নাই, সেটা হচ্ছে স্টেজ 2। আর স্টেজ 3 হচ্ছে সে নিকটবর্তী অন্য কোনো স্থানে, যেমন ফুসফুস থেকে হয়তো অন্য একটা ফুসফুসে চলে গেছে, হ্যাঁ, সেটাকে আমরা বলি স্টেজ 3। বা ফুসফুস থেকে আমাদের এখানে কিছু লিম্ফ নোড থাকে আশেপাশে, সেখানে ছড়িয়ে পড়েছে, সেটাকে বলি স্টেজ 3। আর স্টেজ 4 মানে হচ্ছে যেটা আপনার ক্যান্সারটা আছে ব্রেস্টে বা ফুসফুসে, আপনার চলে গেল লিভারে, বা চলে গেল ব্রেইনে, বা চলে গেল হাড়ে, এটা মানে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। তো দূর দূরান্তে যখন ছড়িয়ে পড়ে তখন সেটা রক্তনালিকার মাধ্যমেই ছড়ায়। আর যখন ক্যান্সারটা রক্তনালিকার মাধ্যমে ছড়ানো শুরু করে তখন কিন্তু রক্ত তো সারা শরীরেই প্রবাহিত হচ্ছে, ক্যান্সার কিন্তু তখন যে কোনো জায়গায় বাসা বাঁধতে পারে। সেটা হচ্ছে স্টেজ 4। তার মানে স্টেজ 4-এ যখন একটা রোগীকে আপনি নিয়ে আসবেন তখন কিন্তু তাকে কিওর করাটা খুব একটা পসিবল না, তার জন্য কষ্ট, ট্রিটমেন্টগুলোও জটিল এবং খুব কস্টলি হয়ে যায়। তার মানে আমরা ক্যান্সার ভালো করতে পারবো কখন? যদি স্টেজ 1 এবং 2-তে আমাদের কাছে রোগী আসতে পারে, এটা কিন্তু 100% কিওর করা যায়। আমাদের বাংলাদেশে মোর দেন 80% পেশেন্ট আমরা পাই স্টেজ 3 এবং 4-এ। তাহলে আমাদের ক্যান্সার চিকিৎসার যে সফলতা, সেটার কোনো সম্ভাবনা কি থাকে? আচ্ছা, এই জন্য আমরা বলি কি আমাদের দেশে ক্যান্সার ভালো হয় না, ম্যাক্সিমাম পেশেন্টই দেশের বাইরে চলে যায়। এখন যাদের এখানে সমস্যাটা কোথায়? আমাদের আর্থসামাজিক যে অবস্থা, যাদের একটু আর্থিক অবস্থা ভালো তারা দেশে থাকেই না, সেই গ্রুপটা পুরা বিদেশে চলে যায়। আর যাদের আর্থিক অবস্থা খুব খারাপ তারা ডাক্তারের কাছে যাই না। তার মানে ভালো হতে পারার মতো রোগীগুলা কিন্তু আমরা আসলে ডিল করতে পারছি না।
তার মানে আমার যে একটা ভালো স্ট্যাটিস্টিক্স দাঁড়াবে যে আমি এত পার্সেন্ট রোগী বাংলাদেশে ভালো হচ্ছে, ওই স্ট্যাটিস্টিক্স আসার মতো রোগীগুলাই কিন্তু কিছু দেশের বাইরে চলে যাচ্ছে, কিছু ট্রিটমেন্টই আসবে না। প্রথমেই রোগীরা এসে জিজ্ঞেস করে ভালো হবে কিনা বলেন, ভালো হইলে ট্রিটমেন্ট করবো, নাহলে করবো না, এরকম। আবার অনেকে আছে আর্থিক সমস্যার জন্য পারে না। তো মাঝখানে যে অংশটুকু মধ্যবিত্ত এবং হচ্ছে দেখা যায় স্টেজ 3 অপেক্ষা করতে করতে স্টেজ 4 চলে যায়, তারা আসে। তো আমরা কিন্তু ডিল করি স্টেজ 4 রোগী নিয়ে। আপনারা যখন জানবেন যে স্টেজ 1 এবং 2 তে ক্যান্সার ভালো হয়, আপনি যখন আপনার আশেপাশের কমিউনিটিতে ব্যাপারটা স্প্রেড করতে পারবেন যে প্রবলেমটা এরকম, আপনি ডাক্তারের কাছে যান বা এখানে যান, এখানে গেলে এরকমভাবে পরীক্ষা করতে হবে, ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবেন, এই মেসেজটুকু যখন আপনারা কনভে করতে পারবেন, তখন কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা আসবে এবং সে তখন বাড়িতে বসে থেকে স্টেজ 4 হবে না। এবং আরেকটা জিনিস আপনারা তো মনে হয় এটা ফেস করেন যে আমাদের কিন্তু এই ডাক্তার এবং এই মানে এলোপ্যাথি ট্রিটমেন্টের চেয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের প্রভাব অনেক বেশি এখন পর্যন্ত। এবং যে স্টেজ 1-এর ক্যান্সারগুলো ধরেন 1-2 ক্যান্সারগুলো যায় প্রথমে হোমিওপ্যাথির কাছে, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট 6 মাস 7 মাস নেওয়ার পরে সেটা স্টেজ 4-এ যায়। ঠিক আছে, এটা একটা হোমিওপ্যাথি একটা বিদ্যা, আমি সেটা জানি না যেহেতু আমি এটা নিয়ে মন্তব্য করি না, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে হোমিওপ্যাথি দিয়ে তো ক্যান্সার ভালো করা যায় না। এটা একটা অস্বাভাবিক কোষ বিভাজন, এটা অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে, কোষগুলোকে মেরেই কন্ট্রোল করতে হবে। সো এখানে আমাকে ক্যান্সারের ট্রিটমেন্টেই যেতে হবে। তো এই কারণে কিন্তু আমাদের ট্রিটমেন্টের সাকসেস রেট কমে যাচ্ছে। আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমি থ্রো করতে চাই যে অবশ্যই ক্যান্সার যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে ভালো হয়ে যাবে, এই কনফিডেন্সটা রাখতে হবে। হ্যাঁ, এতক্ষণ যা বললাম সবাই কি ক্লিয়ার? আমার কথা বোঝা যাচ্ছে? শরীরের কোথায় ক্যান্সার হয় আপনাদের অ্যান্সারটা কি বলেন তো? সব জায়গায়, কিছু বাদ নাই, একেবারে স্কিন থেকে শুরু করে একদম সব জায়গায় ক্যান্সার হয়। এখন পর্যন্ত হার্টের মধ্যে ক্যান্সারটা পাওয়া যায় নাই। হার্টে যেহেতু ব্লাড সার্কুলেট করে, শুধুমাত্র হার্টের ক্যান্সারটা আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া শরীরের যে কোনো কোষে অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে কোন কোন ক্যান্সার বেশি হয় এই ব্যাপারগুলো যদি একটু জানেন, পুরুষদের মধ্যে মহিলাদের মধ্যে, যেমন পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হয় আপনার সবচেয়ে বেশি প্রোস্টেট না, ফুসফুসের ক্যান্সার। কারণ আমাদের আসলে স্মোকার বেশি, আমাদের স্মোকার বেশি, এই জন্য ফুসফুসের ক্যান্সারটা হচ্ছে সবচেয়ে বেশি। প্রোস্টেটটা কম, তবে প্রোস্টেট ক্যান্সার হচ্ছে পুরুষের ক্যান্সার, সেটা বলতে পারেন, প্রোস্টেট অত বেশি না। আচ্ছা, তারপরে হয় হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার, অর্থাৎ খাদ্যনালীর ক্যান্সার। আমাদের মানে স্যার যেটা বললেন যে আগে আমরা ভাত বেশি খেতাম, এখন ভাত তো বেশি খাই, তার সাথে আরও অনেক কিছু বেশি খাই, মানে আমাদের খাদ্যাভ্যাস আসলে খুব খারাপ, যার কারণে আমাদের কিন্তু এই খাদ্যনালীর ক্যান্সার, আপনি যে গলা থেকে শুরু করে ইসোফেগাস, তারপরে স্টোমাক, তারপরে হচ্ছে কোলন, রেকটাম, একদম পায়খানা রাস্তা পর্যন্ত, এই পুরা রাস্তার মধ্যে কিন্তু ক্যান্সারের পরিমাণ অনেক বেশি। উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন ভাগে ক্যান্সারের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে আমাদের দেশে। তার মানে ফুসফুসের ক্যান্সার এবং খাদ্যনালীর ক্যান্সার, এই দুইটা হচ্ছে পুরুষদের তো বেশি হয়, মহিলাদেরও হয়, তবে মহিলাদের বেশি হয় ব্রেস্ট এবং জরায়ু। ব্রেস্ট এবং জরায়ুর ক্যান্সার মহিলাদের বেশি হয়। তাহলে আমরা যদি বলি যে এই ক্যান্সারগুলো থেকে আসলে আমরা, আপনাদের কাছে পেশেন্টরা আসে, আপনি কিভাবে বুঝবেন যে কার ক্যান্সার হতে পারে বা কোন রোগীটার সাথে আপনি এভাবে কথা বলবেন যে আপনার এই লক্ষণগুলো মনে হচ্ছে এরকম, আপনি একটা পরীক্ষা করান? ঠিক আছে, প্রথমেই বলি যে আমাদের দেশে ক্যান্সারগুলো দেরিতে ধরা পড়ে কেন? শুধু মানে গ্রাম পর্যায়ে হোমিওপ্যাথি, তারপর হচ্ছে ফার্মেসির দোকান, কবিরাজি, এগুলাকে তো সমস্যা আছেই। আরও বড় সমস্যা হচ্ছে আমাদের যারা ক্যান্সার বিশেষজ্ঞ হওয়ার পরে আমি অনেক কিছু জেনেছি, মানে নর্মাল কারিকুলামে ক্যান্সারটা আসলে অতটা ইনক্লুডেড না, এমবিবিএস লেভেলেও অতটা ক্যান্সার সম্বন্ধে পড়ানো হয় না, যার কারণে সব ডাক্তাররা যে একদম সঠিক সময় রেফার করে আসলে তাও না। এটা একটা আমাদের দুর্বলতার দিক, এবং এই কারণে ডাক্তারদের মধ্যেও আসলে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চালু করার প্ল্যান আছে। তো সেখানে হয় কি, ধরেন একজন কাশি নিয়ে গেল মেডিসিন ডাক্তারের কাছে বা বক্ষব্যাধির কারো কাছে গেল কাশি নিয়ে, তো আমাদের যেটা হ্যাবিট যে আমরা কিন্তু টেস্ট করতে চাই না, আমরা টেস্ট করতে চাই না। ওই যে একটা প্রাক্তন একটা কথা চালু আছে না যে বড় বড় ডাক্তাররা নারী দেখে বলে দেয় কি রোগ, সেই যুগটা কিন্তু এখন নাই। এখন কিন্তু জেনেটিক টেস্টিংয়ের যুগ, মানে ওইটাকে ক্রেডিট হিসেবে ধরার কিছু নাই। সে আমলে টেস্টিং ছিল না, তখন তার ক্লিনিক্যাল আইটাই ছিল অনেক বড়, তার মেধা ছিল ক্লিনিক্যাল। এখন কিন্তু আমার ক্লিনিক্যাল মেধার পাশাপাশি আমাকে ইনভেস্টিগেশনের হেল্প নিতে হবে। ঠিক আছে, এখন এমনভাবে টেস্ট করতে পারি আমরা, যার টাকা আছে সে একেবারে কোন জিনটা এফেক্টেড, সেই জিনের এগেনস্টে সেই ট্রিটমেন্টটা দিয়ে জিনটাকে ঠিক করে ফেলে, ডিজিজ ভালো হয়ে যায়। তো ক্যান্সারের কিছু যে কমন সিমটম আছে, যেটা সব ক্যান্সারের জন্যই সত্যি, সেটা হচ্ছে একদম কমনলি আমরা পাই যে ওজন কমে যাওয়া, দ্রুত ওজন কমে যাওয়া। এখন কারো ওজন যদি 1 কেজি 2 কেজি কমে সেটা আপনি আমলে নেবেন না, কিন্তু কেউ এসে বললো হঠাৎ করে 2 মাসে কোনো কারণ ছাড়াই 10 কেজি ওজন কমে গেল, এটা কিন্তু কোনো কারণ ছাড়া হতে পারে না।
হ্যাঁ 2 মাসে 10 কেজি ওজন কমে গেল, তাকে অবশ্যই আপনাকে আন্ডারলাইন কোনো কজ আছে, হয় টিবি হয়েছে অথবা ক্যান্সার হয়েছে অথবা এমন কোনো কজ আছে যার কারণে তার ওজনটা মেটাবলিজমে প্রবলেম হচ্ছে, এবং ক্যান্সার কিন্তু তার একটা অন্যতম প্রধান কারণ। তারপরে ধরেন যে মানে কোনোভাবেই তার খিদা লাগতেছে না, গত 3 মাস ধরে হঠাৎ করে তার খিদা কমে গেল, সে খেতে পারতেছে না, এই খিদা কমে যাওয়া। তারপরে হচ্ছে যে কাশির সাথে রক্ত আসা, কোনো কারণ নাই, হঠাৎ করে কাশতে কাশতে রক্ত চলে আসলো। পায়খানার সাথে রক্ত যাওয়া, মানে কাশির ওষুধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ভালো হচ্ছে না, ঠিক আছে, 1 থেকে 2 মাস ধরে কাশি হচ্ছে, ভালো হচ্ছে না। তো এইগুলা হচ্ছে বেসিক। ফুসফুসের ক্যান্সারের যে রোগী, তার শ্বাসকষ্ট থাকতে পারে, বুকে ব্যথা থাকতে পারে, কাশির সাথে রক্ত যায়, তার সাথে আবার এইগুলাও থাকতে পারে, মানে যেগুলো অতিরিক্ত ওজন কমে যাওয়া, তারপর হচ্ছে যে তার ক্ষুধামন্দা হয়ে যাচ্ছে, বা দীর্ঘদিন ধরে তার জ্বর কাশি ভালো হচ্ছে না, এগুলা। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন, এবং অবশ্যই ইনভেস্টিগেশনের রোগীদেরকে উৎসাহিত করবেন। যে একটা যে কথা প্রচলিত আছে না, যে ডাক্তারদের কাছে গেলে আননেসেসারি পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষা নিরীক্ষার আসলে বিকল্প নাই, তাই না? আমাদের দেশে এটা প্রচলিত না যে আমরা বলে না যে হেলথ চেক আপ, 6 মাস পর পর হেলথ চেক আপ করো, বা হচ্ছে আমাদের তো সেই ইয়েরাই ওই যে জীবন বীমার কিছু পলিসি থাকে না, দেশের বাইরে অন্যান্য ইতে যেমন হেলথ কার্ড থাকে, গভর্নমেন্ট সমস্ত খরচ বিয়ার করে, তারা সমস্ত টেস্ট কিন্তু বছর বছর করে। আমাদের কিন্তু এরকম এখনো সুযোগ হয় নাই, কিন্তু টেস্ট করাটা আসলে নিজেকে পরীক্ষা করা যে আমি কেমন আছি। হ্যাঁ, সমস্যা হয় শরীরে, এবং যেটা হচ্ছে আমার সন্দেহ হচ্ছে যে কাশি হচ্ছে, তাহলে একটা এক্সরে করে দেখি। একটা সিম্পল এক্সরে আপনাকে অনেক আর্লি ডায়াগনোসিস করতে হেল্প করতে পারে। কিন্তু হয় কি, যার কাশি হয় সে ফার্মেসি থেকে প্রথমে 3 মাস ওষুধ খায়, প্রথমে ফার্মেসি থেকে আন্দাজি ব্লাইন্ডলি কিছু অ্যান্টিবায়োটিক যা আছে মোটামুটি 3 মাসে শেষ করলো, ভালো হলো না, তারপরে গেল একজন কবিরাজের কাছে বা একজন হোমিওপ্যাথি, সে আরও 3 মাস ট্রাই করলো, তারপরে গেল এমবিবিএস লোকাল যে ডাক্তারের কাছে, তো এমবিবিএস ডাক্তার সাহেব ভাবলো যে আমি আরও 3 মাস একটু দেখি ভালো হয় কিনা, কিন্তু হয়ে গেল কিন্তু 1 বছর, যেটার সূচনা ছিল 1 বছর আগে। তারপরে উনি যখন শেষ পর্যন্ত গলা দিয়ে রক্ত রক্ত বের হয়ে যায় এবং টিকতে পারে না, তখন যখন আসে, তখন আমরা দেখি যে ক্যান্সার তো ছিল বুকে, এখন হাড় পর্যন্ত গেছে। মানে এটা হচ্ছে একদম কমন সিনারিও। তার মানে কি, তার মানে যখন তার প্রথমে কাশি হলো, হ্যাঁ আপনি 7 দিন 10 দিন আমরা ওয়েট করি যে দেখি কাশিটা ভালো হয় কিনা, সব কাশিতেই সিটি স্ক্যান করে ফেলতে হবে, নট নেসেসারি, কিন্তু এভাবে মাসের পর মাস ওয়েট করানো যাবে না, কোনো আনএথিক্যাল অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। প্রথমে একটা সিম্পল, তাকে আমরা কিন্তু এখনও বলি যে আপনি সিম্পল কি বলে ওই যে তুলসী পাতার রস গরম পানি দিয়ে গার্গল করেন, 7 দিনের মধ্যে ভালো, অটোমেটিক যে কাশিটা ভালো হওয়ার, ভাইরাল যে কাশি, সেটা ভালো হয়ে যায়। তারপরে আপনার 1 মাসে যেটা ভালো না হয়, আপনি চলে যান ডাক্তারের কাছে, একটা এক্সরে করেন। 1 মাস পরেই যে কাশিটা 1 মাস ধরে ভালো হচ্ছে না, সেটার জন্য একটা যক্ষার পরীক্ষা করেন, একটা এক্সরে করে ফেলেন। ধরেন এক্সরে করে আপনি সুস্থ আছেন, কিছু আসলো না, তখন করে কি রোগীরা ডাক্তারদের অনেকে গালি দেয়, শুধু শুধু আমাকে এক্সরেটা করাইলো, টাকাটা নষ্ট হইলো। কিন্তু আসলে কি, আপনি যখন দেখলেন যে এক্সরেতে কিছু আসে নাই, তার মানে ইউ আর ওকে, ভালো হয়ে যাবে, তখন আমরা ট্রিটমেন্টে যাই। কিন্তু যদি সেই এক্সরেতে আমি দেখতে পাই যে এটা টিউমার আছে, সেটা কিন্তু তখন আমার প্রাথমিক পর্যায়ে আছে, সেই এক্সরেটা যদি টিউমার শনাক্ত করতে পারে প্রাইমারিলি, মানে হালকাভাবে পারে, অতটা পারে না, এক্সরেতে অত ভালোভাবে বোঝা যায় না, তখন কিন্তু সেই আপনার কাছে যদি রোগীটা আসে, এক্সরেটা যদি আপনি দেখেন যে কোনো একটা টিউমার দেখা যাচ্ছে, অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনি তখনই রেফার করে দেন, তার ট্রিটমেন্টটা কিন্তু শুরু হয়ে গেল। তার মানে দেখেন আপনার সেই ইনভেস্টিগেশনটা কিন্তু আপনাকে হেল্প করলো, তাই না? তাহলে প্রাথমিকভাবে যে রোগীটা আপনার কাছে আসবে, তাকে তার কি কি সমস্যা, এটাও আমাকে ডিটেলসভাবে জিজ্ঞেস করতে হবে। অনেক রোগী ভাবে কি, ধরেন আমার কাছে আসছে ব্রেস্ট ক্যান্সারের প্রবলেম নিয়ে, তার যে পায়খানা রাস্তায় রক্ত যায়, এটা কিন্তু আমাকে সে বলতে চায় না, তাই না? তার ধারণা যে ম্যাডামের কাছে আসছি, আমার ব্রেস্ট ক্যান্সার হইতে পারে, ব্রেস্টে ক্যান্সার আছে কিনা এটা নিয়ে আসছি, আমার পায়খানার সাথে রক্ত যায়, এটা বলে কী লাভ, ওটা তো দরকার নাই। উনি তো আমার ওই টিউমারের জায়গাটুকু দেখলেই হয়, টিউমারের জায়গার ব্যাপারে কথা বললেই হয়, অন্য এক্সট্রা কোনো কথাই বলবে না। কিন্তু যখনই বলবে যে স্তনে চাকা আছে এবং পায়খানা রাস্তায় রক্ত যায়, তখনই কিন্তু আমার চিন্তাটা চেঞ্জ হয়ে যাবে, তার স্তন ক্যান্সারটা লিভার পর্যন্ত চলে গেছে, নাইলে রক্ত যাওয়ার কথা না। তার মানে আমাকে কোরিলেট করতে হবে কিন্তু পুরাটা জুড়ে, তার পুরাটা শরীর, একটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত অ্যানালাইসিস করতে হয় যার সমস্যাটা কোন জায়গায়। যার কারণে এখন আমি যদি ব্রেস্ট ক্যান্সারের রোগীকে একটা কোলোনোস্কোপি করতে দেই, তখনই বাইরে থেকে মানুষ বলা শুরু করবে উনি তো ইনভেস্টিগেশন দিচ্ছে বেশি, উনি তো এটা উপযুক্ত কাজটা দেয় নাই। কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের রোগীটারই দেখা যাবে লিভারে ছড়ায় যাওয়ার কারণে ব্লিডিং হচ্ছে, রেকটাম দিয়ে, কোলন দিয়ে, এবং সেখানে কোলোনোস্কোপিতে অবশ্যই আরেকটা টিউমার পাওয়া যাবে। তো এইগুলো হচ্ছে যে একটার সাথে একটা কোরিলেশন। হ্যাঁ, তা আমাদেরও এথিক্যাল প্র্যাকটিসের অভাব আছে, সেটাও আমি জানি, যে গ্রামে গঞ্জে সবাই যে খুব গাইডলাইন মেনে প্র্যাকটিস করে সেটা না, কিন্তু আপনাদেরও সবার কাছ থেকে সবটুকু না, আপনার কাছ থেকে কেউ ক্যান্সারের ট্রিটমেন্ট আশা করবে না, আপনার কাছ থেকে আশা করা হবে ক্যান্সার ইনফরমেশনগুলো আপনি ডিসেমিনেট করবেন, যে মানুষগুলোর সাথে আপনি কমিউনিকেটেড
মানে তাকে আপনি প্রপার একটা চ্যানেলে তাকে রেফার করবেন, শুধু বলবেন যে আপনি এটা হতে পারে, আপনি বরং এটা একটু দেখে আসেন বা পরীক্ষা নিরীক্ষা দিলে পরীক্ষাটা করে আসেন। এই যে এইটুকু সার্ভিস আপনার কাছে। আবার যখন একদম 3টা স্টেপ পার হয়ে আমার কাছে চলে আসবে, আমি তখন পেশেন্টের ট্রিটমেন্টটা করতে পারবো, তাই না? তার মানে একেবারে একদম গ্রামে গঞ্জের যে লোকটা, সে কিন্তু আমার কাছে এই ক্যান্সার হাসপাতাল পর্যন্ত আসতে কিন্তু অনেক দেরি আসে নাকি, আমরা কিন্তু এই পর্যন্ত যেতে পারি না। বা আমাদের এখনও বাংলাদেশে একদম সব জেলায় জেলায় ক্যান্সার হাসপাতাল আছে, সেই সুবিধাটাও কিন্তু এখনও নাই। প্রত্যন্ত অঞ্চলের মানুষটা আসতে আসতে স্টেজ 1 থেকে স্টেজ 4 হয়ে যায়। তার মানে আপনাদের ভূমিকাটা এখানে আসলে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে স্তন ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সার। এই দুইটাকে একটু ফোকাস করবো এই কারণে, এই দুইটাতে প্রথম কথা কি বললাম, এটা ভালো হয়ে যায়। যেহেতু ভালো হয়ে যায়, ট্রিটমেন্ট করে কিন্তু যখন একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট আসে, আমাদের কিন্তু মন ভালো হয়। কখন যদি দেখি যে একটা গল ব্লাডার ক্যান্সারের পেশেন্ট আসছে, তার থেকে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টটা দেখলে আমার মন ভালো হয়। কেন? আমার মনে হয় আমি ওকে ভালো করতে পারবো, ঠিক আছে? আবার গল ব্লাডার ক্যান্সারের পেশেন্ট আসলে আমার কিন্তু একটু কনফিউশনে থাকে যে কতটুকু ভালো হয় তার কিন্তু গ্যারান্টি নেই। মানে গল ব্লাডার খুব একটা নটোরিয়াস ক্যান্সার। তো একটা তো ক্যান্সার সেলের একটা প্যাটার্ন আছে, যেটা গ্রেড আছে, কোনোটা খুব খারাপ, কোনোটা খুব ভালো। কিন্তু ব্রেস্ট ক্যান্সার কিন্তু আসলেই ভালো, সব মানে মন্দের ভালো আর কি, যেটা ট্রিটমেন্ট করে ভালো করার মতো পসিবিলিটি আছে। তাহলে এই দুইটা নিয়ে কেন ফোকাস করতেছে? এই দুইটা ভালো হয়ে যায়। আরেকটা হচ্ছে এই দুইটাকে আমরা প্রিভেনশন করতে পারি। প্রিভেনশন মানে হচ্ছে প্রতিরোধ। তাহলে জরায়ুর ক্যান্সার যেন না হয়, আমরা কি করতে পারি বলেন তো? ভ্যাকসিন নিতে পারি। জরায়ুর ক্যান্সারের কিন্তু ভ্যাকসিন আছে, শুধু জরায়ুর ক্যান্সারেরই ভ্যাকসিন আছে। আর একটা ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি। কিন্তু হেপাটাইটিস বি এর জন্য যে ভ্যাকসিনটা, সেটা দিলে লিভার ক্যান্সার কমপ্লিটলি আপনার প্রিভেনশন হবে না, বিকজ হেপাটাইটিস সি দিয়েও কিন্তু লিভার ক্যান্সার হয়, বরং বেশি হয় সি দিয়েই, হেপাটাইটিস সি দিয়ে। কিন্তু ভ্যাকসিন আছে হেপাটাইটিস বি এর এগেনস্টে, সো আপনার ক্যান্সারটা কমপ্লিটলি আসলে করা যায় না। কিন্তু জরায়ুর ক্যান্সার কিন্তু প্রায় 99% প্রিভেনশন করা যায়, যদি আমরা সঠিক সময়ে আমরা ওই ভ্যাকসিনগুলো আমরা দিই। হ্যাঁ, এই ভ্যাকসিনগুলো কিনতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে, অনেকগুলো অফিসে। আমি যে গত বছর গিয়েছিলাম, ওখানে একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি, ওদের সমস্ত কর্মচারীদেরকে ফ্রি ভ্যাকসিনেশন করেছিল সেদিন। তো আমার খুব ভালো লাগলো দিন যে 2200 টাকার ওষুধটা ওরা ফ্রি দিয়ে দিচ্ছে সব, মানে গার্মেন্টস ওয়ার্কার যারা আছে সবাইকে। 9 থেকে 13 বছর বয়সের মধ্যে যে মেয়েরা, সবাইকেই কিন্তু জরায়ুর ক্যান্সার টিকা দিতে বলা হয়, 9 থেকে 13। সো আপনার ফ্যামিলিতে 9 থেকে 13 যারা আছে তাদেরকে দিয়ে দেন। এটার ইফেক্টিভিটি অনেক বেশি। মানে আমি এখন টিকা নিলে যতটুকু ইফেক্টিভ হবে, তার থেকে 9 থেকে 13 বছর বয়সের যারা, তারা টিকা নিলে সেটার ইফেক্টিভিটি অনেক বেশি। একটা টিকা প্রায় 4 ধরনের ক্যান্সার প্রিভেন্ট করে, আরেকটা টিকা আছে যেটা প্রায় 9 ধরনের জরায়ুর ক্যান্সার প্রিভেন্ট করে। তাহলে জরায়ুর ক্যান্সারটা আমরা মানে একটা হচ্ছে হয়ে গেলেও ভালো হয়ে যায়, জরায়ুর ক্যান্সার যাদের হয় তারাও সুস্থ হয়ে যায় ট্রিটমেন্ট নিলে। আর প্রিভেনশনের জন্য একটা বড় উপায় হচ্ছে ভ্যাকসিনেশন। এটা আপনাদের আশেপাশে সবাইকে আপনারা জানানোর চেষ্টা করবেন যে ছোট মেয়ে যাদের ঘরে আছে 9 থেকে 13-র মধ্যে যাতে। এবং আরেকটা কথা, যার 13-তে দেওয়া হয় নাই তাকে যে দেওয়া যাবে না তা না, বিয়ের আগে দিলেই হলো। মেয়েটার বিয়ে হওয়ার আগে দিয়ে দিলেই তার ইফেক্টিভিটি অনেক বেশি থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্তন ক্যান্সার। স্তন ক্যান্সারের ব্যাপারে কি বলবো, এটার স্ক্রিনিং বোঝেন আপনারা? স্ক্রিনিং কাকে বলে? স্ক্রিনিং মানে কি বলেন তো? টেস্ট না, স্ক্রিনিং কথাটার মানে হচ্ছে, যেমন ধরেন এখানে আপনারা ধরেন প্রায় 30 জন মেয়ে আছেন, হ্যাঁ, স্তন ক্যান্সারের ব্যাপারে যদি বলি, 30 জন মেয়ে আছেন, তার মধ্যে আমি খুঁজে বের করব কার সমস্যা আছে। আপনারা সবাই বলবেন যে আমাদের কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? সবাই বলবে আমাদের কারো কোনো, সবাই কিন্তু হেলদি, তবে সবাই মানে অ্যাপারেন্টলি হেলদি। ক্লিনিক্যালি আমি টেস্ট করি, তার মধ্যে হয়তো 2 থেকে 3 জন পাওয়া যেতে পারে যাদের কোথাও না কোথাও একটু প্রবলেম, নিজে বুঝতে পারেন নাই কিন্তু আমার কাছে এসে ধরা পড়লো। এটাকে বলা হয় স্ক্রিনিং। তার মানে আপনারা সবাই সুস্থ, কিন্তু তার মাঝখান থেকে 2-3 জনকে বের করে ফেললাম যে না, আপনার কিন্তু একটু অ্যাবনর্মালিটি আমার মনে হচ্ছে। এটাকে বলা হয় স্ক্রিনিং। তাহলে এই যে আপনি সুস্থ, কিন্তু আপনার থেকে আমি একটা কিছু খুঁজে বের করলাম, তার মানে কি আপনি এখনও ডিজিজড, আপনি কিন্তু এখনও আক্রান্ত হয়ে গেছেন এরকম ব্যাপারটা না। যদি হয়েও থাকেন একদম আর্লি স্টেজ, এখন আমি সেই মানুষটাকে যে 2-3 জনকে পেলাম তাদেরকে আমি টেস্টে পাঠিয়ে দিব যে আপনি একটা আলট্রাসোনোগ্রাম করেন বা আপনি একটা ম্যামোগ্রাফি করেন, আমরা দেখব যে এখানে আসলেই কোনো সমস্যা আছে কিনা। তার মানে স্ক্রিনিং প্রসেসটা কি, একদম খুবই আর্লি স্টেজে প্রাথমিকভাবে সুস্থ মানুষের মধ্যে থেকেই কেউ অসুস্থ হচ্ছে কিনা সেটা খুঁজে বের করার যে প্রসেস, এটা হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিং যত কার্যকর হয়, আর্লি ডায়াগনোসিস তত ইজি হয়, ঠিক আছে? এখন এই স্ক্রিনিংটা কিন্তু সরকার ফ্রি করে। আপনি ক্যান্সার হাসপাতালে যান, ঢাকা মেডিকেলে যান, বড় বড় হাসপাতালগুলোতে অনেক এনজিও, অনেক মানে প্রাইভেট প্রতিষ্ঠান এই স্ক্রিনিং প্রোগ্রামটা অক্টোবর মাসে সারা মাস ফ্রি, এবং আমাদের ক্যান্সার হাসপাতালে সারা বছর ফ্রি।
ঠিক আছে? এই স্তন ক্যান্সারের স্ক্রিনিংটাতে যদি করেন, বলা হয় যে 21 বছর বয়সের পর থেকে সবারই স্তন ক্যান্সারের স্ক্রিনিংয়ে বছরে একবার যাওয়া উচিত। তো সেখান থেকে হয় কি, একদম খুবই প্রাথমিক পর্যায়ে ছোট কোনো সমস্যা দেখা দিলে আমরা কিন্তু সেখানে বের করে আনতে পারি, এবং ওই রোগীটা ওই ক্যান্সারের স্টেজ 2 পর্যন্ত যাবেই না, তার আগেই সে সুস্থ হয়ে যাবে। আপনি একটু দেখেন, প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট সময়ে, প্রত্যেকেরই তো পিরিয়ড হচ্ছে মাসে মাসে, বলা হয় প্রত্যেক মাসে পিরিয়ড হওয়ার পরে 7ম দিন বা ধরেন 5ম দিন, ওই দিনটাকে আপনি ফিক্স করেন, বা যে প্রতি মাসের আমি 20 তারিখে আমি নিজের টেস্ট করব, অ্যালার্ম দিয়ে রাখেন। প্রতি মাসের 20 তারিখে নিজে নিজে টেস্ট করেন, আয়নার সামনে দাঁড়ায় দেখেন কোনো অস্বাভাবিকতা দেখা যায় কিনা। আমরা কিন্তু মহিলাদের একটা কমন বৈশিষ্ট্য, কেউ নিজের দিকে তাকাই না। এখানে যারা আছেন আমার মনে হয় সবাই মোটামুটি বিবাহিত, নাকি বিবাহিত, বা কারো হয়তো একটা বাচ্চা, কারো হয়তো 2টা বাচ্চা, এই লেভেলের মহিলারা, ইনক্লুডিং মি, আমিও নিজের দিকে তাকানোর সময় নাই। আমি শুধু গাড়িতে যখন থাকি যে টাইমটুকু, তখন আমি আমার নিজের দিকে একটু তাকাই, এই যে একটু রেডি হয়ে বের হই, আদারওয়াইজ কোনো টাইম নেই, চেম্বারে টাইম নেই, বাসায় টাইম নেই, অফিসে টাইম নেই। তো নিজের দিকে কিন্তু আমরা তাকাই না। তাহলে আপনাকে মানে কখন আপনি নিজেকে খেয়াল করবেন? যখন একটা বিশাল বড় টিউমার হইলো ব্রেস্টে, তখন খেয়াল হইলো, তার মানে নিজের দিকে খেয়াল করছি না। তাহলে প্রতি মাসে একটা দিন অ্যালার্ম দেন, প্রতি মাসের 20 তারিখে বা 15 তারিখে বা 5 তারিখে আমি আমার নিজের বডির দিকে তাকাবো, আয়নার সামনে দাঁড়ায় দেখবো আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে? এটা কিন্তু, এটাকে বলা হয় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাদের একটা ভালো কথা বলে, যে ওয়েবসাইটে যদি সার্চ দেন, গুগলে সার্চ দেন যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন লিফলেট, ওগুলো আপনার পেয়ে যাবেন কিভাবে করা হয়। হ্যাঁ, আমি তো আমার পেশেন্টদেরকে কিন্তু অনেক সময় ইউটিউবের ভিডিও লিঙ্কও দিয়ে দিই, যে এই লিঙ্কটা ফলো করবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবে গেলে সব পাওয়া যায় দুনিয়ার, তো ইউটিউবে তো দুনিয়ার সবাই সব কিছু দেখতেছে, তো ভালো জিনিসটা দেখুক, এটার পিছনে 15 মিনিট সময় দিলে ভালো হবে। হ্যাঁ, তারপরে বা কীভাবে ব্যায়াম করে, ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের ব্যায়াম আছে আলাদা, সব কিছু ইউটিউবে পাওয়া যায়। হ্যাঁ, ওটার লিঙ্কটা আমি নিজে প্রেসক্রিপশনে লিখে দিয়েছি, এভাবে করে খুঁজে বের করে দেখবেন। তো এটা একটা লার্নিং। হ্যাঁ, আর জরার ক্যান্সার নিয়ে যেটা বলছিলাম, সেখানে তো আপনার ভ্যাকসিন তো আছেই, আরেকটা কিন্তু স্ক্রিনিং মেথড আছে, সেটাকে বলে প্যাপস্মিয়ার। প্যাপস্মিয়ার সম্বন্ধে মনে আপনারা জানেন, এটাও জেলা শহরে গুলোতে করা হয়। ওখানে জাস্ট ওই জরার মুখের যে এপিথেলিয়ামটা, ওটাকে দেখা হয় কোনো রকম চেঞ্জ আছে কিনা। এটাও হ্যাঁ ভায়া টেস্ট করে, তারপরে হ্যাঁ প্যাপস্মিয়ারটা পরে করে, আগে করে ভায়া টেস্ট, তারপরে করে প্যাপস্মিয়ার। হ্যাঁ, ভায়া টেস্ট, ওই ভায়া টেস্টটা থেকেও কিন্তু মানে 3 বছর পর পর যদি কেউ ভায়া করে, এবং 3 বছর পর পর যদি দেখা যায় যে ভায়া নেগেটিভ, তাহলে কিন্তু সে সেফ। আচ্ছা, এটা 3 বছর পর পর কেন করা হয়, ধারণা আছে কোনো? কারণ জরায়ু ক্যান্সারের একবার যদি একটা জীবাণু হয়, মানে আসে, সেটাকে আপনাকে আক্রান্ত করতেও 3 বছর সময় লাগবে। এই জন্য মানে এটার গ্যাপটা 3 বছর। এই জন্য মানে অনেক ক্যান্সারের অনেক রেঞ্জ আছে। যেমন ধরেন প্রোস্টেট ক্যান্সারের একটা রোগী যদি আমাদের কাছে 70 বছর বয়সে আসে, তাকে আমরা চিন্তা করি তাকে কি আমরা চিকিৎসা দিব কি দিব না। হ্যাঁ, 70 বছর বয়সের একটা রোগী চিকিৎসা না দিলে সর্বোচ্চ 10 বছর বাঁচবে, ঠিক আছে? চিকিৎসা দিলে সর্বোচ্চ 11 বছর বাঁচবে, দরকার নাই খুব একটা। হ্যাঁ, হরমোন থেরাপি আছে, কারণ প্রোস্টেট ক্যান্সার হচ্ছে খুবই স্লোলি গ্রোয়িং ক্যান্সার। মানে এটা যদি আপনার 40 বছর বয়সে হয়, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিই যে তার জীবন আরও 30 বছর আছে। কিন্তু যার দেখা যায় যে 70 বছর বয়সে হয়েছে, তার ক্ষেত্রে ট্রিটমেন্ট দিয়ে তার অসুস্থ করার দরকার নেই। ক্যান্সারের ট্রিটমেন্টগুলোও কিন্তু আসলে হ্যাজার্ডাস, একটু কষ্টের। ওই কেমোথেরাপি, রেডিওথেরাপি খুব সহজ ট্রিটমেন্ট তা না। ওই ট্রিটমেন্ট দিয়ে তাকে মেরে না ফেলে, বরং তাকে মনে একটা ওষুধ খাওয়া, বাসায় বসে বসে এমনি সে 10 বছর বাঁচবে। কারণ প্রোস্টেট ক্যান্সার খুব দ্রুত ছড়ায় না, ব্রেস্ট ক্যান্সারও কিন্তু দ্রুত ছড়ায় না, ব্রেস্ট ক্যান্সারও ধীরে ধীরে ছড়ায়। আবার ধরেন গল ব্লাডার ক্যান্সার, হ্যাঁ, ওইটা আপনার কাছে আজকে আসলো, 15 দিন পরেই দেখবেন গল ব্লাডারে নাই, লিভারে চলে গেছে। তো এটা এক একটা ক্যান্সারের ধরন এক এক রকম, কোষের ধরন এক এক রকম। এটা আমরা ওই যে বায়োপসি করি, হিস্টোপ্যাথোলজি করি, আরও অনেক টেস্ট করি, সিটি স্ক্যান, অনেক বড় বড় টেস্ট করে আমাদের আসলে সারা শরীরে খুঁজতে হয় যে কোথায় চলে গেল। কোনো একটা সেল যদি, ক্যান্সারের সেল যদি তার অরিজিনাল জায়গা থেকে অন্য একটা জায়গায় চলে যায়, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা চেঞ্জ হয়ে যায় বা তার ট্রিটমেন্টটা অনেক ভাইগোরাস হয়ে যায়। এই জন্য আমাদেরকে পুরো বডি সার্চ করতে হয় কোথায় ক্যান্সার আছে। এই জন্য আমাদের টেস্টিংয়ের ব্যাপারটা অনেক বেশি, আমাদের প্রচুর টেস্ট করতে হয়। এবং আমাদের রোগীরা হয় কি, ধরেন আমি দিলাম 5টা টেস্ট, এই জন্য রাগ করে আরেকজনের ডাক্তারের কাছে চলে যায়, সে দিলে আরও 5টা টেস্ট, মানে তারা খালি রাগ করতে থাকে যে এত টেস্ট দিচ্ছে কেন। কিন্তু টেস্ট না করে আপনি তো ডায়াগনোসিস করতে পারবেন না। আপনি যদি স্পেসিফিক্যালি বুঝতে না পারেন এটা কী ক্যান্সার, কোথাকার ক্যান্সার, ক্যান্সারের ধরনটা কী, এই ক্যান্সারটা কতদিন পরে ছড়াবে, ওই সবগুলা যখন আপনার কাছে আসবে, ডাটা আসবে, তখন কিন্তু আপনি ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন। যার কারণে টেস্টিংটা খুব জরুরি। আচ্ছা, ক্যান্সার সম্বন্ধে আমি বেসিক অনেকগুলো কথা বললাম, আর একটা ফাইনাল কথা বলবো, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। আপনাদের কি ধারণা আছে ক্যান্সারের চিকিৎসা কীভাবে করা হয়? ক্যান্সারের চিকিৎসা কীভাবে করা হয়?
থেরাপি দেওয়া হয়। থেরাপির ব্যাপারে আপনাদের ধারণা আছে? আমাদের যখনই রোগী আসে, আমরা যখনই বলি কেমোথেরাপি, রেডিওথেরাপি, তারা সবাই ভাবে এটা ফিজিওথেরাপি, মানে এটা আসলে ধারণা নাই। হ্যাঁ, কেমোথেরাপিটা হচ্ছে স্যালাইন, মানে কেমোথেরাপিটা হচ্ছে ইনজেকশন। হ্যাঁ, ইনজেকশনটা স্যালাইনের মাধ্যমে আমরা পুশ করি, কোনোটা 500 ml স্যালাইন, কোনোটা যেটা যার মাধ্যমে মিক্সিং করতে হয়। আর রেডিওথেরাপিটা হচ্ছে মেশিনের চিকিৎসা, মেশিন। হ্যাঁ, রেডিওথেরাপিটা বেসিক্যালি হচ্ছে এক্সরেটাকে বিভিন্ন মাত্রায় পরিবর্তন করে, তার এনার্জিটাকে চেঞ্জ করে, বিভিন্ন অ্যাঙ্গেলে চেঞ্জ করে এক্সরেটাকে আমরা মডিফাই করি, এবং মেশিনের মাধ্যমে রেডিওথেরাপিটা রোগীর গায়ে যায়। কথা হচ্ছে কেমোথেরাপি যখন যাবে, রোগীর গায়ে স্যালাইন যাবে, সে একটু কষ্ট পায়, আসলে তার খাবারের রুচি কমে যায়, তার বমি ভাব হয়, কারণ খুবই পাওয়ারফুল ওষুধগুলো খুবই পাওয়ারফুল এবং আসলে অনেক দামি। কিন্তু রেডিওথেরাপি কিন্তু রোগীকে কোনো কষ্ট দেয় না। রেডিওথেরাপি হচ্ছে এক্সরে যায়, সে ফিল করতে পারে না, সে মানে সিটি স্ক্যান যেমন একটা মেশিনে ঢুকায় দিল, ছবি উঠে গেল, রোগী কিন্তু টের পাইল না কোথেকে কি ছবি এলো। মানে রেডিয়েশন জাস্ট তাই। রেডিয়েশন কিন্তু রোগী কোনো হিট ফিল করে না, কোনো গন্ধ পায় না, কোনো তাপ, কোনো যে ভাইব্রেশন, যে কোনো ভাববে যে মেশিন দিয়ে চাপ দিচ্ছে, কিছুই না। রোগীটা জাস্ট শুবে, এবং মেশিনটা হচ্ছে রোগীটাকে শোয়ানো হয় ঠিক মানে একটু ফিক্স করে আর কি, কয়েকটা আছে, মানে বেল্টের মতো আছে, বেল্টটা দিয়ে ফিক্স করে মাপ মতো শোয়ানো হয়, যাতে সে 1 মিলিমিটারও নড়তে না পারে। তাকে ফিক্স করার পরে সে যখন 1 মিলিমিটারও নড়বে না, তখন আমাদের কম্পিউটার দিয়ে আমরা লোকেট করি যে তার লিভারটা কোথায়, তার লাংটা কোথায়, তার হাড্ডিটা কোথায়। সে যখন একদমই নড়তে পারবে না, তার আমার মানে কম্পিউটারে সফটওয়্যারে আমরা ফোকাস করে ফেলি দ্যাট ক্যান্সারটা কোথায়। ঠিক ওই ক্যান্সারের ওই জায়গাটার মধ্যেই মেশিনটা ঘুরে ঘুরে ওখানে ট্রিটমেন্ট দেয়, মানে রেডিয়েশন ঢোকে, এবং দেখা যায় 10 মিনিট প্রতিদিন, এরকম করে 1 মাস বা 1.5 মাস, এরকম একটা দীর্ঘ সময়ের চিকিৎসা। কিন্তু প্রতিদিনই অল্প অল্প করে ক্যান্সারটা ছোট হয়। মানে ওখানে আমরা সার্জারি করে যেমন টোটালটা কেটে ফেলে দিই টিউমারটা, রেডিয়েশনে হচ্ছে 1 থেকে 1.5 মাস ব্যাপী আপনি 1 মিলিমিটার করে কমাইতে একসময় নাই হয়ে যায়। খুবই সুন্দর ট্রিটমেন্ট পদ্ধতি, কিন্তু কস্টলি, দামি বিধায় অনেকেই নিতে পারে না, একটু দামি। তবে এখানে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য বিদেশের তুলনায় যদি আপনি চিন্তা করেন যে আমাদের দেশের দাম কেমন, ট্রিটমেন্টের কস্ট কেমন, আপনি দেশের বাইরে গিয়ে একটা ট্রিটমেন্ট যখন করাইতে যাবেন, আপনার কিন্তু এখানে প্লেন ভাড়া, থাকা, খাওয়া সব কিছু দেশের বাইরে, ওই সব কিছু মিলায় যখন আপনি চিন্তা করবেন, আমাদের দেশে আপনি ট্রিটমেন্টটা যদি করান, কস্টিং আসলে অত পড়ে না। হ্যাঁ, কিন্তু ওই যে ক্যান্সারের ট্রিটমেন্ট মানেই একটু দামি, ওষুধগুলো একটু দামি, কেমোথেরাপিগুলো একটু দামি, এই আর কি। তো এই হচ্ছে ক্যান্সার বিষয়ে আমি একটা ওভারঅল ধারণা দিলাম। আর এটা যেটা বললেন অ্যানাল ফিশারের সাথে ওই যে পার রেক্টাল ব্লিডিং, এটা কিন্তু কনফিউশন হয়ে যায়। একটা পার রেক্টাল ব্লিডিং হচ্ছে পায়খানার সাথে রক্ত যাওয়া, অ্যানাল ফিশার মানে হচ্ছে পায়খানার রাস্তায় ওখানে ছিঁড়ে যাওয়া, হ্যাঁ, যেটা অনেক সময় কনস্টিপেশন হলে এটা হয়। অ্যানাল ফিশারটা খুব কমন, ওইটা কিন্তু ক্যান্সার না। এখন আপনাকে দেখতে হবে একটা পেইনফুল ব্লিডিং হচ্ছে নাকি পেইনলেস। আপনার যদি পেইনলেস ব্লিডিং হয়, তখন কিন্তু সেটা ভেতর থেকে আসতেছে, ঠিক আছে? কারণ আপনি পায়খানার রাস্তার ভেতর দিকে চলে গেলে আর কোনো পেইন সেন্সেশন থাকে না, আমাদের পেইন ফিল হয় না পেটের ভিতরে। পেইনটা ফিল হয় আপনি যখন স্কিনের মধ্যে ছিঁড়বে তখন। যদি পেইন থাকে সেটা আসলে ফিশারের দিকে যায়। আর যদি পেইন না থাকে, তাহলে হচ্ছে ভেতর থেকে ব্লাডটা আসতেছে, সেই ব্লাডটা স্টোমাক থেকে বা কোলন থেকে বা রেকটাম থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারে। তবে এইসব ক্ষেত্রে অবশ্যই আপনার প্রোক্টোস্কোপি বা কোলোনোস্কোপি করে অবশ্যই ক্লিয়ার হয়ে নেওয়া জরুরি। আর ইদানিং আমি গত 10 বছরের অভিজ্ঞতায় যেটা দেখলাম, আগে বলা হয়তো কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার 50 বছর বয়সের পরে হয়। আমি গত 10 বছরে মিনিমাম 100 রোগী পাইছি 25 থেকে 30 বছরের। এখন কিন্তু সেই যে বয়সের যে মানে পরিসংখ্যানটা ছিল, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে। কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু খুব যে মানে একদম খুব ভালো ক্যান্সার তা না, এটা একটু হ্যাজার্ড আছে। একদম 100% পেশেন্ট ভালো হয়ে যাও তাও না। তো আমাদের ফুড হ্যাবিটটাও চেঞ্জ করা উচিত, আমাদের ওয়েট কমানো উচিত। মানে আমাদের তো আসলে লাইফস্টাইল ভালো না, এখন আমরাও একটু এক্সারসাইজ করা হয় না, যেটা সবাই এখন খুব বলতেছে যে আমরা ভেজিটেবলস বেশি খাচ্ছি না, ভাত বেশি খাচ্ছি, তারপর হচ্ছে টেবিল ওয়ার্ক বেশি করতেছি, তারপর পরিমিত ঘুম হচ্ছে না, তারপরে বাইরের যে ফাস্ট ফুডগুলো খাচ্ছি, এগুলো কিন্তু আসলে কোলোরেক্টাল ক্যান্সারের একটা অন্যতম কারণ। 20-22 বছরে কিন্তু জরায়ুর ক্যান্সারের সম্ভাবনা কম। আমরা সব কিছু নিয়ে কোরিলেট করবো। একটা হচ্ছে আপনার বয়স কত পেশেন্টের, যদি 20 থেকে 22 বছর বা 23 বছর হয়, তখন কিন্তু জরায়ুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। জরায়ুর ক্যান্সারের প্রবণতা বেড়ে যায় আফটার 37 ইয়ার্স, মানে 37 বছর বয়স পার হলে জরায়ুর ক্যান্সারের প্রবণতা বাড়ে। ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো পারভেজানাল ডিসচার্জ অথবা পোস্টকয়টাল ব্লিডিং নিয়ে, 40 বছর বয়সে যদি পোস্টকয়টাল ব্লিডিং এবং পারভেজানাল ডিসচার্জ থাকে, সে অবশ্যই আপনি রেফার করবেন ফর স্ক্রিনিং অফ জরায়ুর ক্যান্সার, ঠিক আছে? আর যদি সেই মেয়েটার বয়স 21 বছর 22 বছর হয়, তখন তাকে প্রথমেই জরায়ুর ক্যান্সার ভেবে নেওয়া যাবে না, কিন্তু তাকে ভ্যাকসিনেশনটা অবশ্যই তাকে
এনশিওর করতে হবে। তখন আপনি তাকে ভ্যাকসিন দিতে বলবেন এবং তার এখানে ব্লিডিং কেন হচ্ছে বা ডিসচার্জ কেন হচ্ছে, লোকাল ইনফেকশনের জন্য কিনা, তার জন্য আপনি গাইনোকোলজিক্যাল ট্রিটমেন্টে যেতে হবে। গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভালো হয়। তবে দীর্ঘদিন যদি কোনো জরায়ুর ইনফেকশন ক্যারি করে কেউ, ধরেন 10 বছর ধরে পিআইডি, এটা কিন্তু কমন, 10 বছর ধরে পিআইডি, এটা কিন্তু ক্যান্সারের শিফট করতে হতে পারে। কারণ পিআইডি ট্রিটমেন্ট কিন্তু একদম ভাইগারাসলি কেউ নেয় না ওভাবে। আর ওদের হাইজিন একটা বড় ইস্যু, হাইজিনের ব্যাপারে আপনারা একটু অ্যাওয়্যার করবেন। ওই লোকাল হাইজিনটা যদি ভালো না থাকে, ওখানে লং টার্ম ইনফেকশন থাকলে ওটাই পরবর্তীতে ক্যান্সারে কনভার্ট হতে পারে। আপনারা কি আমার সব কথা সবাই বুঝতে পারছেন? আমি মনে হয় শেষ করতে পারি, করে নাই।